শুরু করছি জবাব চাই বাংলা। দিনভর টান টান উত্তেজনা, প্রতি মুহূর্তে টেলিভিশনের দিকে নজর রেখেছেন আপনারা, রিপাবলিক বাংলায় নজর রেখেছেন আপনারা। প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। অবশেষে আপাতত 4 হেভিওয়েট গৃহবন্দী। ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম, কিন্তু বাকি 3 জন হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ। ফিরহাদ হাকিম বাড়িতে গিয়েই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকও শুরু করে দিয়েছেন। যদিও শর্ত সাপেক্ষে এই গৃহবন্দী যে নির্দেশ, তাতে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। কি কি শর্ত ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন। সেই সব শর্ত, যেখানে সিসিটিভি রাখা হচ্ছে, যারা তার সঙ্গে দেখা করবেন তার একটা লিস্ট রাখা হচ্ছে, সরকারি কাজ করতে পারবেন তারা, শুধুমাত্র সরকারি কাজেই ভিডিও কনফারেন্স করতে পারবেন, তাছাড়া অন্য কোনো কাজে পারবেন না। এই ধরনের নানান শর্ত রয়েছে গৃহবন্দী অবস্থায়। কিন্তু সবকিছু মিলিয়ে এই মামলা, যে মামলা নিয়ে বিগত 3-4 দিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড়, নির্দিষ্ট করে এই শব্দ ব্যবহার করলাম, রাজ্য রাজনীতি তোলপাড়, তাহলে কি এই মামলা শুধুমাত্র আইনের মামলা হয়ে থাকলো না, এই মামলা রাজনীতির একটা অংশ হয়ে যাচ্ছে? রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই লড়াই কি তাহলে শুধু আইনি নয়, এই লড়াই কি তাহলে রাজনৈতিকও? এই প্রশ্ন এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে ডিবেট করব আজ জবাব চাই বাংলায়। শুরুতেই বিশেষ প্রতিবেদন। নারদা দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের 4 হেভিওয়েট। 2 মন্ত্রী ও 1 বিধায়কের অন্তর্বর্তী জামিনের উপর স্থগিতাদেশ ঘিরে নাটকীয় মোড়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হয়ে মামলা কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। একই সঙ্গে হেভিওয়েটদের গ্রেফতারি নিয়ে আইনি লড়াই বনাম রাজনৈতিক সংঘর্ষ। সৌজন্যে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহারের অভিযোগ রাজ্যের শাসক দলের। বিধানসভা ভোটে হার মানতে না পেরে প্রতিহিংসা চরিতার্থ করার প্রচেষ্টা অভিযোগ তৃণমূলের। ম্যাটার সাবজুডিস বলে আমি কিছু বলছি না, কিন্তু যা করেছে ওদের সাথে এ অন্যায়ের কোনো সীমা পরিসীমা নেই। আমি কোর্টের ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু এটা ডেলিভারেড পলিটিক্যাল ভ্যান্ডেটা, পলিটিক্যালি আমি বলবো। সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মদন মিত্রের গ্রেফতারি ঘিরে প্রথম থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয় ঘাসফুল শিবির। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে বারবার সরব হচ্ছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যেখানে 5 বছরে তোমরা কিছু করলে না, যখন তদন্ত চললো তখন তোমরা গ্রেফতার করলে না, তদন্ত শেষ হয়ে গেল, চার্জশিট দেওয়ার দিন তুমি গ্রেফতার করছো, এবং করোনা যুদ্ধের পরিস্থিতির মধ্যে যখন সবার অগ্রাধিকার হচ্ছে করোনা মোকাবিলা, সেই সময় তুমি গ্রেফতার করছো। এই উদ্দেশ্য এবং সময় এটা প্রমাণ করে দিচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, গ্রেফতারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তৃণমূলের অভিযোগের পাল্টা দাবি বিজেপির। রাজ্যের শাসক দলকে নিশানা করে তোপ গেরুয়া শিবিরের। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ হচ্ছে, এর মধ্যে কোনো পার্টি নেই, কোনো প্রতিহিংসা নেই। আর সিবিআই কাজ করছে, 2টি স্বতন্ত্র সংগঠন। আর তারা এই যে অন্যায় হয়েছে তার জন্য আমরাও গেছিলাম সুপ্রিম কোর্টে, অন্য বিরোধী দলও গেছিলেন। নারদা মামলা ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে তৃণমূল বনাম বিজেপি চাপানুতরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলার ডিবেটের শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে মণিশঙ্কর চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় আইনজীবী। মণিশঙ্কর বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপাতত 4 হেভিওয়েট এখন গৃহবন্দী, বাকিরাও যারা রয়েছেন তাদের সঙ্গেও ডিবেটে যাব, কিন্তু প্রথমেই মণিশঙ্কর বাবুর কাছে যাব। মণিশঙ্কর বাবু, 4 জন হেভিওয়েট আপাতত গৃহবন্দী, সুব্রত মুখোপাধ্যায়ও গৃহবন্দী। এই গৃহবন্দী যে নির্দেশ, সেটা তো ফর্ম অফ অ্যারেস্টই হলো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে গৃহবন্দী মানে হচ্ছে জুডিশিয়াল কাস্টডি, যেটা সেই কাস্টডির মধ্যেই থাকলো, যেমন হসপিটালে ছিল, সেটা তো জুডিশিয়াল কাস্টডির মধ্যেই থাকলো। ওই জন্য আপনি যদি অর্ডারটা পড়ে দেখেন, সেখানটাতে এই যে গৃহবন্দী অর্ডারটা হলো, সেটাতেও কিন্তু সলিসিটর জেনারেল অপোজ করেছিলেন, যেটা স্টে দেওয়া হোক, আমরা সুপ্রিম কোর্টে যাব, যদি আমরা সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা স্টে না করতে পারি তখন এটা থাকবে।
তখন কোর্ট ওখানে বলেই দিয়েছে যে অলরেডি যখন জুডিশিয়াল কাস্টডিতে আছে সেটা দেওয়ার কোনো প্রশ্ন নেই, ফলে সেটা একটা মানে গৃহবন্দিটা জুডিশিয়াল কাস্টডির মধ্যেই পড়ে। আমার প্রশ্ন হচ্ছে এই যে গৃহবন্দী বা এই যে অ্যারেস্ট এইসব নিয়ে অনেকে আনন্দিত হচ্ছে, ব্যাপারটা হচ্ছে একজন মানুষ তার এগেনস্টে একটা অ্যালিগেশন এসছে, সেইটার দ্রুত বিচার করে সত্যি সত্যি তারা অভিযোগ যেটা করেছে সেটা সত্যি কিনা সেটা দ্রুত বিচার করে হওয়াটা সঠিক, নাকি এইসব করে 4 বছর ধরে ঝুলিয়ে এই স্পেশাল বেঞ্চ গঠন করে এটাতে তো নিষ্পত্তি হবে না যে তারা দোষী কিনা নির্দোষ। দোষী না নির্দোষ সেটা তো হবে লোয়ার কোর্টে, যে মূল কোর্টে যেখানে মামলাটা চার্জশিটটা ফাইল হয়েছে। তাহলে এই করে একটা মামলা লিঙ্গারের চেষ্টা হচ্ছে, তার মানে একটা মামলা লিঙ্গার কখন করে প্রসিকিউশন, যখন দেখবে সেই মামলাটা ভেরি উইক তখনই লিঙ্গার করার চেষ্টা করে। আপনি দেখবেন যে এখানে মনে হচ্ছে যেন ঘুষ নিয়ে গেছে, সেটা প্রমাণ হয়ে গেছে, তারপরে মামলাটা শুরু হয়েছে। আরে ঘুষ তো প্রমাণ হয়নি, টাকা নিয়েছে সেটা দেখেছে সবাই, সেই বেসিসে বলছে টাকা নেওয়াটা অপরাধ না ঘুষ নেওয়াটা অপরাধ। এবং আপনি বলুন এই 12-13 জন সবাই মিলে একসঙ্গে ঘুষ নেওয়া যায়? এবং এই যে টাকাটা দিল তার বিনিময়ে যিনি দিলেন তিনি কি পেয়েছেন? ফলে এই প্রশ্নগুলো হচ্ছে পুরোটাই একটা রাজনীতি। যাই হচ্ছে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, সেটা হচ্ছে বাংলার মানুষ দেখছে। আমি মানে আইনজীবী হিসেবে বলতে পারি। মণিশঙ্কর বাবু, আপনি যে কথাটা বলছেন যে গ্রেফতারি নিয়ে, তাহলে আপনি একটা প্রশ্ন তুলছেন যে গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যে গ্রেফতারি বেআইনি, কিন্তু আজকে যে হাইকোর্টের পর্যবেক্ষণ এবং হাইকোর্টের যে নির্দেশ সেটা কি পরোক্ষে এটা প্রমাণ করে না, গৃহবন্দির নির্দেশ কি পরোক্ষে এটা প্রমাণ করে না যে গ্রেফতারি বেআইনি নয়? এটা ইন্টারিম ফাইনাল কিন্তু হয়নি। যদি ফাইনাল অর্ডারটা যখন হবে তখন যদি দেখা যায় যে এটা ঠিক হয়নি, ইন্টারিম বেলটা যেটা লোয়ার কোর্ট দিয়েছিল সেটা ঠিকই দিয়েছিল, তখন আপনি কি বলবেন যে এই অর্ডারটা ঠিক ছিল না? এটা একটা ইন্টারিম অর্ডার, ফাইনাল অর্ডার এখনও হয়নি। আপনি বলুন আমাদের যে আইনে যেটা আছে সেটা হচ্ছে একজন ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন চার্জশিট বা ফাইনাল রিপোর্ট কোর্টের মধ্যে দাখিল করেন তখন কোর্ট যদি মনে করে যে তাকে অ্যারেস্ট করা যাবে তখনই তিনি অ্যারেস্ট করতে পারেন, কারণ চার্জশিট ফাইল করার আগে পর্যন্ত সেটা হচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটির মানে সে অ্যারেস্ট করবে কি করবে না তার অধিকারের মধ্যে পড়ে। চার্জশিট হয়ে গেলে তার অধিকারের মধ্যে পড়ে না। চার্জশিটটা সই হয়েছে 7 তারিখে, 7 তারিখে সই হওয়ার পরে কেন সেটা 17 তারিখে জমা করা হলো? আমার এখানেই প্রশ্ন। 7 তারিখে যদি চার্জশিটটা করে দেওয়া হয় তার মানে পুলিশ অফিসারদের ইনভেস্টিগেশন যদি কমপ্লিট হয়, তার যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু না করছে বা কোর্ট থেকে নোটিশ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যারেস্টটা ইললিগ্যাল। কিন্তু গৃহবন্দির বিষয়টা আপনি যে যুক্তিটা দিচ্ছেন, গৃহবন্দির বিষয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিমের কন্যা। তিনি বলছেন যে বাবা কাজ করতে পারবেন না, তাহলে গৃহবন্দী অবস্থাটা অনেকটা স্বস্তি যে বিষয়টা বলা হচ্ছে, তাহলে আপাতত স্বস্তি নয় সেটা? না দুজন বিচারপতি দুটো ওপিনিয়ন ফর্ম করেছেন। একজন বলছেন গৃহবন্দী, আরেকজন বলছেন না লোয়ার কোর্টে যে অর্ডারটা দিয়েছে সেই কন্ডিশনে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আপনারা হাইলাইট শুধু গৃহবন্দীটা করছেন কেন? আপনারা হাইলাইট করছেন না কেন যদি ছেড়ে দেওয়ার জন্য আরেকজন বিচারপতি বলেছেন? হাইলাইটের বিষয় নয় মণিশঙ্কর বাবু, এই মুহূর্তে হাইলাইটের বিষয় নয়, হাইলাইটের বিষয় নয়, গৃহবন্দিটা এই মুহূর্তে নির্দেশ এবং সেই মতো প্রসিডিওরও শুরু হয়ে গেছে, ফিরহাদ হাকিম বাড়িও পৌঁছে গিয়েছেন। না এই মুহূর্তে যা আছে গৃহবন্দী দেখুন, আজকে গৃহবন্দী তো কোভিডে সবাই আছে, গৃহবন্দীতে করোনাতে আমরাও গৃহবন্দী আছি, একটা এক্সেপশনাল সিচুয়েশনে আমাদেরকে বাইরে বেরোতে হয়েছে। গৃহবন্দীটা বড় ব্যাপার নয়, তাতে আনন্দিত হওয়ার কিছু ব্যাপার নয়। এবং এখানে দেখতে হবে যে সত্যি তাদের ক্ষেত্রে যেটা করা হলো ভারতের ইতিহাসে এই সেকশনে কজন লোককে এরকম একটা করেছে। কেউ যদি মমতা ব্যানার্জি যদি সেখানে গিয়ে থাকে, সেটা যদি অন্যায় হয় তার বিরুদ্ধে মামলা হবে। মলয় ঘটক আমাদের আইনমন্ত্রী, তিনি যদি কোর্ট চত্বরে গিয়ে থাকেন তার বিরুদ্ধে মামলা হবে। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমার এগেনস্টে মামলা হয়েছে, আমি কি করলাম দোষ? এই রিফ্লেকশনটা আমার ঘাড়ে কেন পড়বে? আজকে জেল খাটলে তো সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিমরাই খাটছে, আজকে তো জেল তো মলয় ঘটক খাটতে যাবেন না, মমতা ব্যানার্জিও খাটতে যাবেন না। ফলে তারা যদি অপরাধ করে থাকে তার জন্য নির্দিষ্ট যদি আইন থাকে সেই আইনে
আইনের মাধ্যমে তারা তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন। কিন্তু ওটাকে একসঙ্গে মার্জ করে দিয়ে একটা খিচুড়ির মতো করে দিয়ে এটাকে লিঙ্গার করার যে প্রসেস, সেটার বিরুদ্ধে আমি বলতে চাই যে আইনজীবী হিসাবে আমার মনে হয় যে এটা অনেকটা লিঙ্গার হবে, বেশ, আর কিছু হবে না। আমার শেষ প্রশ্ন মণিশঙ্কর বাবু, সুব্রত মুখোপাধ্যায়, যেহেতু আপনি আইনজীবী, সুব্রত মুখোপাধ্যায় আপাতত হাসপাতালে, পরবর্তীকালে তার চিকিৎসকদের পরামর্শের উপরে কি ডিপেন্ড করবে তিনি বাড়ি যাবেন কিনা? চিকিৎসকরাই কি শেষ কথা বলবেন? একদম একদম, কারণ উনি তো ইচ্ছাকৃতভাবে হসপিটালে যাননি। ফলে কোর্ট থেকে যদি বলেও দেয় তিনি বাড়ি যেতে পারেন, তো চিকিৎসকরা যদি বাড়ি যেতে পারেন বলবে, তবেই তিনি যাবেন। যখন বলবেন যে হ্যাঁ ইউ আর ফিট ফর স্টে ইন ইউর ওন হাউস, তবেই তিনি যাবেন। কোর্ট তো বলে দেয়নি যে তুমি আর হসপিটালে থাকতে পারবে না, কোর্ট একটা পারমিশন দিয়েছে। ফলে তিনি যার চিকিৎসাটা চলছে সেই চিকিৎসাটা কমপ্লিট করেই তিনি বাড়ি যাবেন। অসংখ্য ধন্যবাদ মণিশঙ্কর বাবু, জবাব চাই বাংলায় আসার জন্য, রিপাবলিক বাংলাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। মণিশঙ্কর বাবু যা বললেন নিশ্চয়ই আপনি শুনলেন। এই মুহূর্তে যে আপডেট, যে গৃহবন্দী ওই 4 হেভি ওয়েট, গৃহবন্দী আমরা আইনের ভাষায় ফর্ম অফ অ্যারেস্ট বলে থাকি বা বুঝে থাকি। মণিশঙ্কর বাবু বললেন যে এই মুহূর্তে তো করোনা অতিমারী পরিস্থিতিতে সকলেই গৃহবন্দী হওয়া নিয়ে এত আনন্দের কিছু নেই। না, আনন্দ দুঃখের প্রশ্ন নেই, আইনের পথে যাচ্ছে। আর এখন আমরা সবাই গৃহবন্দী, সেখানে কারো কষ্ট নেই, কারো দুঃখ নেই, এর বাইরে কিছু করতেও পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ওনাদেরকে বাড়িতে থাকতে বলেছেন, কাজ করতে না বলেননি, কারোর সঙ্গে দেখা করতে না বলেননি, মিটিং করতে না বলেননি, শুধু এটুকু বলেছেন যে ভার্চুয়াল মিটিং হলে কি কি বিষয় আলোচনা হয় সেটা রেকর্ডিং কোর্টকে জানাতে হবে। তো সেজন্য কোনো রকম বাধা নেই, তারা বাড়িতেই থাকবেন। আমরা সবাই যেমন বাড়িতে আছি বন্দী হয়ে লকডাউনে, এবং সব কাজই করতে পারবেন, এবং যে কেউ এসে তার সঙ্গে দেখাও করতে পারবেন। দপ্তরের কাজে বাধা পড়ার কোনো ব্যাপারও নেই, আমার মনে হয় সেটাকে অনুমতি দিয়েই দিয়েছে। হ্যাঁ, অনুমতি দিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই তার প্রতিক্রিয়াও এসেছে। ফিরহাদ হাকিম বাড়িতে পৌঁছানোর পর তার মেয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, প্রিয়দর্শিনী। তিনি বলছেন যে ইয়াশ আসছে, অর্থাৎ ঝড় ইয়াশ আসছে, কিন্তু বাবা ঠিকমতো কাজ করতে পারবেন না গৃহবন্দী থাকার দরুন। আপনার কি মনে হয় যে কাজে কোনো বাধাপ্রাপ্ত হবে, কোনো বাধাপ্রাপ্ত হবে এই পরিস্থিতিতে গৃহবন্দী থাকলে? আমার তো মনে হচ্ছে না। আমরাও সংগঠনের কাজ করছি, সারাদিন ভার্চুয়াল মিটিং করছি, আর কোনো মন্ত্রীকে আমরা রাস্তায় ঘুরতে দেখছি না। কেউ ঘুরছে, কাজ করছে, যাচ্ছে, এরকম নয়। গতবারে আমফান এসলো, তখনও কোনো মন্ত্রীকে আমরা দেখিনি, ববি হাকিমকেও দেখিনি। তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে কোনো সেবা পাওয়ার সুযোগ নেই, এটা উনি বলেছিলেন। এবং 7 দিন ধরে লোক মোটামুটি রাস্তা বন্ধ হয়ে গেছিল, ঘরে বন্দী ছিলেন, জল বিদ্যুৎও ছিল না। সেটা এর বেশি কিছু নতুন আশা করা যায় না। গতবারে করোনাও ছিল আর আমফানও ছিল, এবারেও প্রায় সেই একই জিনিস রিপিট হচ্ছে। সেই জন্য তাদেরও অ্যাক্টিভিটির মধ্যে খুব বেশি কিছু পরিবর্তন হবে মনে হয় না, বা হচ্ছে না। সেই জন্য কাজ করতে কোনো বাধা নেই। মন্ত্রীরা বাড়িতে ফাইল নিয়ে যান, সই করেন, অফিসারদের ডেকে নিয়ে সেখানে মিটিং করেন, কথা বলেন, এতে কোনো বাধা নেই, এটা করতেই পারেন। আর এখন তো বিজ্ঞানের সুবিধার জন্য ভার্চুয়ালি যে কোনো লোকের সঙ্গে মিটিং করতে পারেন, যে কোনো জায়গা থেকে পৃথিবীর, তাতে কোনো অসুবিধা নেই, যেটা আমরাও করছি। সেজন্য কোনো রকম কাজে বাধা হওয়ার প্রশ্নই নেই, সেটা কোনো অজুহাতও চলার কথা নয়। দিলীপবাবু, একটা বক্তব্য শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। তারপর আমার একটা প্রশ্ন রয়েছে, এই 30 সেকেন্ডেরও কম সময়, একটু শুনুন কাইন্ডলি মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন। ম্যাটার সাবজুডিস বলে আমি কিছু বলছি না, কিন্তু যা করেছে ওদের সাথে এ অন্যায়ের কোনো সীমা পরিসীমা নেই। আমি কোর্টের ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু এটা ডেলিভারেড পলিটিক্যাল ভ্যান্ডেটা, পলিটিক্যালি আমি বলবো। আইনের লড়াই আর দিলীপ বাবু আইনের মধ্যে নেই, রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন। এইটা তদন্তের প্রয়োজনে যতটা, তার থেকে বেশি রাজনৈতিক প্রয়োজনে। দিলীপ বাবু, আইন সোজা পথে চলে না, জটিল আইন, সেটা আমরা জানি। যে ধরনের মারপ্যাচ চলছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন সেটা তো ঘোর নিন্দনীয় কাজ। মুখ্যমন্ত্রী হয়ে আর সিবিআই দপ্তরে গিয়ে 6 ঘন্টা ধরে বসে এক প্রকার তাদের দমকে চমকে নিজের কথা মানিয়ে নেওয়ার, মন্ত্রীদের ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। তদন্ত তো এর বিরুদ্ধে, আর স্বাভাবিকভাবেই তাকে এর মধ্যে পার্টি করা হয়েছে, কারণ তিনি বিচার ব্যবস্থায় ব্যবধান নিয়ে আসছেন, তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যেটা একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক, তিনি শপথ নিয়েছেন সংবিধানের, তিনি এটা করতে পারেন না। তিনি পুলিশ মন্ত্রী, তিনি আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করে অরাজকতা তৈরি করতে পারেন, এই সবই উনি করেছেন। তার চেয়ে বড় কেউ তো আইনের বিরুদ্ধে যায়নি।
সে ওনার তো আর এটা প্রথমবার নয়, ওনার চরিত্রের মধ্যে এটা আছে, আইন না মানা আর উৎপাত করা। সেটা রাজীব কুমারের সময় আমরা দেখেছি। সে না এইসব কথা উনি সবকিছুতে রাজনীতি দেখেন, কারণ তিনি সবকিছুতে রাজনীতি করেন। সে তার সমস্যা এটাই, তিনি সব জায়গায় রাজনীতি দেখেন আর সবসময় রাজনীতি করেন। রাজনীতি ছাড়া তিনি ভাবতেই পারেন না কিছু। সেটা কোর্টে যেটা চলছে, কোর্টের উপর ভরসা রাখা উচিত, যদি কোর্টে বিশ্বাস থাকে। দিলীপবাবু, আরও একটা যুক্তি উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা আইনমন্ত্রী মলয় ঘটককে যে মামলার পক্ষ করা হলো, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আলাদা মামলা করা হতো, কেন তাদেরকে এই মামলার সঙ্গে যুক্ত করা হলো? এই কথাটা যারা বলছেন তারা কোর্টে গিয়ে এই কথাটা বলুন, এটা পাবলিকলি বলে লাভ নেই। যেটা ওনারা করছেন কোনোটাই কোর্টের এখতিয়ারের মধ্যে আইনসম্মত নয়। ওনারা যা ইচ্ছা করতে পারে না, কোর্ট কিছু করবে না। তো ওনাদেরও বক্তব্য রাখতে হলে কোর্টে যখন সব ম্যাটারটা চলছে, কোর্টে গিয়ে সব বক্তব্য রাখা উচিত। কারণ এ দুটোই সাধারণের চোখে সন্দেহের উপরে নয়। মুখ্যমন্ত্রীর যে গতিবিধি এবং আইনমন্ত্রীর যে গতিবিধি, দুটোই সাধারণ মানুষের সন্দেহের মধ্যে আছে। কারণ তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে ওখানে গেছেন, এই কেসকে প্রভাবিত করার জন্য গেছেন। দিলীপবাবু, নির্দিষ্ট করে জমায়েতের বিষয়টা বারবার বিতর্কের মধ্যে। সেদিনের সেই জমায়েত, সোমবারের সেই জমায়েত এক পক্ষ বলছে আবেগের প্রতিফলন, কিন্তু আইন কি আবেগের কথা মান্যতা দেবে অতিমারী পরিস্থিতিতে? না, আবেগটা কত দূর হওয়া উচিত? আবেগের নাম করে আইন ভেঙে অত্যাচার করে, ইট পাটকেল মেরে, অফিস ঘেরাও করে, গভর্নরকে অ্যাটাক করে সব করা যায় আবেগ বলে। এত আবেগ ওনাদের, জেলায় জেলায় সব জায়গায় ধর্ণা শুরু হয়ে গেল। যখন মদন বাবু অ্যারেস্ট হয়েছিলেন, কুণাল বাবু অ্যারেস্ট হয়েছিলেন, তখন তো আমরা এই আবেগ দেখিনি। কারণ তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না। আবেগ, মমতা ব্যানার্জিরও খুব আবেগ, তিনিও ছুটে চলে গেলেন, ঢুকে গেলেন ওখানে গিয়ে। তো আবেগের নাম করে কেউ আইন হাতে নিতে পারে না। সেই জন্য এই ধরনের ছেঁদো যুক্তি না দেওয়া উচিত। তাদের নেতারাও সামনে সব ছিলেন, তারা উস্কাচ্ছিলেন লোককে। এবং পুলিশ যে ধরনের আর মানুষকে বোকা বানাবার জন্য কটা লোককে ধরে নিয়ে এসছে খিদিরপুর থেকে, তারা আদৌ ওখানে ছিল কিনা, তারা কে কিছু জানে নাই। কিন্তু ভিডিওতে আমরা যে নেতাদেরকে দেখেছি যারা ওখানে চিৎকার করছিলেন, আন্দোলন করছিলেন, যাদের ইটপাটকেল মারছিলেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি কেন? তাদের বিরুদ্ধে কেস হয়নি কেন? এর উত্তরও দিতে হবে। শুধু আবেগের নাম বলে চালিয়ে দিয়ে সবকিছু চেপে দেওয়ার চেষ্টাটা ঠিক নয়। দিলীপবাবু, আইন সকলের জন্য সমান, আইন এক একজনের জন্য এক এক রকম হতে পারে না। তৃণমূল কংগ্রেসের একটা বড় অভিযোগ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের জন্য যে আইন, সেই আইন এদের জন্য প্রযোজ্য বা তার বিপরীতটা। তারা লোকসভার সদস্য ছিলেন, সেই জন্য তাদের জন্য প্রক্রিয়া আলাদা, সেটা বোধহয় শুরুও করেছে সিবিআই। খালি এই দুজনের নাম না বলে কাকলি ঘোষ দস্তিদার, অপূর্বা পোদ্দার, এরকম লম্বা লিস্ট আছে, সে নামও আসা উচিত। তারা কেউ যেন ছাড় না পায়। যাদেরকে তারা হাতে টাকা নিতে দেখেছে, পাবলিক দেখেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়েছে। আমার মনে হয় কেসে যাদের যাদের নাম আছে তাদেরকে আগেও ডাকা হয়েছে, পরেও ডাকা হবে। তারা ধৈর্য ধরুন, সবকিছু হবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই মামলায় রাজ্যের হস্তক্ষেপ করার অভিযোগ উঠছে দিলীপবাবু। দুর্নীতি দমন আইনের পরিপ্রেক্ষিতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পক্ষ নিয়ে এইভাবে প্রভাবিত করার অভিযোগ কোথাও না কোথাও কি দুর্নীতিকে আশকারা দিচ্ছে? বড় প্রশ্ন এই মুহূর্তের। যে সরকারের বেশিরভাগ নেতা মন্ত্রী দাগী, যাদের বিরুদ্ধে কখনো না কখনো দুর্নীতির অভিযোগ এসেছে, তো সেই সরকারকে যদি চলতে হয়, দুর্নীতিকে চাপা দিয়েই চলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তারা তো ব্যবস্থা করতে পারেননি। আমরা জানি সারদা কেসে এসআইটি গঠন করে সেখানে যে অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেই মামলাকে জটিল করেছেন। তার জন্য সিবিআই যখন তাকে ডাকছে, তিনি পালাবার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত তাকে শিলংয়ে গিয়ে জবানবন্দি দিতে হয়েছে। তো সরকারের অফিসার এইটাকে একটা পলিসি হিসাবে নিয়েছে যে এই যে বিশাল প্রায় 80,000 কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সর্বস্ব চলে গেছে, সর্বশান্ত হয়েছেন গরিব মানুষ, সেই এত বড় অপরাধকে যদি চাপা দেওয়ার চেষ্টা করে, মনে করতে হবে তারাও এই অপরাধের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রিমণ্ডল, একাধিক নেতৃত্ব, এ সমস্ত যে এত বড় দুর্নীতি হচ্ছে, এর মধ্যে তারাও যুক্ত আছে। অসংখ্য ধন্যবাদ দিলীপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন জবাব চায় বাংলায় আমাদের সঙ্গে। আমাদের প্যানেলে অন্যান্যরা যারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, রয়েছেন সব্যসাচী চ্যাটার্জি, আইনজীবী তৌসিফ আহমেদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিমল শঙ্কর নন্দ রাজনৈতিক বিশ্লেষক, আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়
সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই একটু দেরিতে শুরু করার জন্য আপনাদের কাছে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুরুতেই যাব, একটু আইনের কথা আমি শুরুতেই বুঝে নেবার চেষ্টা করব। আমি লোকনাথ বাবুর কাছে যাব শুরুতেই। লোকনাথ বাবু, মণিশঙ্কর বাবু যে কথাটা বলছেন, গৃহবন্দী ফর্ম অফ অ্যারেস্ট একভাবে নয়। তিনি বলছেন যে গৃহবন্দী মানে খুব আনন্দিত হওয়ার বিষয় নেই, যে গৃহবন্দীটা অনেকটা অস্বস্তির বা ফর্ম অফ অ্যারেস্ট। আমি একটু বুঝতে চাইছি ব্যাপারটা। হ্যাঁ, এবার বিষয় হলো এখানে আপনার প্রথমে দুটো আলাদা আলাদা অর্ডার হয়েছিল, যেখানে মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদেরকে অন্তর্বর্তী জামিনে দেওয়া হোক, এবং তার সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও বলেছিলেন যে না, এনাদেরকে আমি এর সঙ্গে এক মতামত পেশ করছি না। তারপরে দুজন জজ সাহেব একসাথে মিলে একটি অর্ডার পাশ করলেন, যেটা শেষ অর্ডার আজকে পর্যন্ত। সেইখানে ওনারা বললেন যে এনাদেরকে হাউস অ্যারেস্টে দেওয়া হোক। সেখানে সুপ্রিম কোর্টের একটি রায়ের তার উপরে এটাকে বেস করলেন গৌতম নাভলাকার কেসে। সেখানে উনি বললেন যে তাদেরকে বাড়িতে রাখা হবে আন্ডার হাউস অ্যারেস্ট, এবং জেল আধিকারিকদের তত্ত্বাবধানে তাদেরকে রাখা হবে। এর সাথে সাথে এনাদের সঙ্গে অফিসিয়াল কোনো লোক দেখা করতে পারবে না, এবং সেখানে বললেন যে এখানে ভার্চুয়ালি তারা হয়তো তাদের ফাইল টাইল বা কার্যকলাপ চালিয়ে যেতে পারেন, এবং এদের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগাবেন জেল আধিকারিকরা, এবং এনাদের যে ভিডিও কনফারেন্সিং করছেন সেই ভিডিও কনফারেন্সিং এর লগগুলো মেনটেন করা হবে, এবং সেইগুলোকে এই মামলায় পরবর্তীকালে যদি ব্যবহার করতে হয় করা হবে। এবং তাতে আমরা বুঝতে পারছি যে এনাদেরকে একেবারেই অ্যারেস্টেই রাখা হলো, হাউস অ্যারেস্ট। এনাদের যে এখনকার যে পরিস্থিতি দেখে সেটা হয়তো এনাদেরকে গৃহবন্দী করা হলো, কিন্তু তাদেরকে জেল আধিকারিকদের তত্ত্বাবধান থেকে বার করা হলো না। এর সাথে সাথে আমাদের প্রধান বিচারপতি একটি 5 জনের বেঞ্চ তৈরি করলেন, যেটাকে আমরা সাংবিধানিক বেঞ্চ বলি বা কনস্টিটিউশনাল বেঞ্চ বলি। এইখানে এই রিট পিটিশন ছাড়া আরো 5খানা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই আবেদনগুলোকেও শুনানি করার জন্য এই কনস্টিটিউশনাল বেঞ্চটাকে তৈরি করা হলো। এবং এর সাথে সাথে বলে রাখা জরুরি যে এনারা যে জেলে থেকে জেল হাসপাতালে ভর্তি না হয়ে এনারা পিজিতে গেলেন কিভাবে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। এবং এখানে উডবার্ন ব্লক এনাদেরকে কে পারমিশন দিলেন এখনো কিন্তু আমরা জানি না। আজকে সেই জন্য যদি এনাদের হাসপাতালে থাকতে হয়, এনাদের মধ্যে কয়েকজন হাসপাতালে যারা আছেন তাদের কিন্তু উচিত শীঘ্র জেল হাসপাতালে রিপোর্ট করা, কারণ সেই যে উডবার্ন ব্লক রয়েছে সেইখানে জেল আধিকারিকরা কিভাবে তত্ত্বাবধানে রেখেছেন সেটাও দেখাটা জরুরি। বেশ, আমি আসবো আপনার কাছে। আমি সব্যসাচীর বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু, এই গৃহবন্দীর যে আজকে নির্দেশ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি যে কথাটা বলছি যে গৃহবন্দিত্ব মানে কিন্তু জামিন নয়, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে তাদের জামিন বোধহয় হলো এবং গৃহবন্দী করে রাখা হলো। আসলে ওই যে জাজমেন্টটার কথা একটু আগে লোকনাথ বলছিলেন, যে গৌতম নাভলকার ওই মামলাতে সুপ্রিম কোর্টের সামনে এই প্রশ্নটা ওঠে, কারণ আমাদের যে সিআরপিসি আছে, কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার, সেখানে 2 ধরনের কাস্টাডির কথা আছে, একটা পুলিশ কাস্টাডি, একটা জুডিশিয়াল কাস্টাডি। তো এই গৃহবন্দিত্বটাকে কি জুডিশিয়াল কাস্টাডি হিসেবে ধরা হবে না এটাই ছিল প্রশ্ন। তো সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এটা ধরতে হবে, যে জুডিশিয়াল কাস্টাডি হিসেবেই এটাকে ধরা হবে, এবং তারা কিন্তু নিয়ন্ত্রণেই থাকবেন জেল অথরিটির। তারা কিন্তু এই মুহূর্তে কোথাও চলে যেতে পারবেন না, এবং শর্তগুলো তাদেরকে মেনটেন করে চলতে হবে। আমি একদম অন্য একটা ইস্যুতে আছি, সেটা হচ্ছে, দেখুন, আমরা জামিন নিয়ে কথা বলছি, আমরা গ্রেপ্তারি নিয়ে কথা বলছি, আমরা 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ নিয়ে কথা বলছি, কিন্তু আমরা কি কোনো জায়গায় একবারও বলছি যে আজকে এই দীর্ঘ সময় কেটে যাওয়ার পর নারদা স্টিং অপারেশনে যাদের আমরা দেখতে পেলাম হাত পেতে টাকা নিচ্ছেন, তাদের চূড়ান্ত আইনানুগ শাস্তিটার ব্যবস্থা করা হোক? আমরা কোথাও কি বলছি যে যেমন নিরপেক্ষ তদন্ত, সেই তদন্তটার একটা সম্পূর্ণ করা, এবং সম্পূর্ণ করে স্বাধীন স্বতন্ত্র বিচার করা, এই ট্রায়াল তাড়াতাড়ি শেষ করা। আমি এখানে আপনাকে এই বিষয়ে একটা প্রশ্ন, যে এই যে মূল মামলাটা, সেটা তো নিম্ন আদালতে নিষ্পত্তি হবে, তাই তো? নিম্ন আদালতে যদি নিষ্পত্তি হয় তাহলে সেটা একটা দীর্ঘ এই যে সময়টা অতিবাহিত হচ্ছে, সেই সময়টার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে।
হাইকোর্ট নিজে এই বিষয়টির তত্ত্বাবধান করে একটি টাইম লিমিট বেঁধে দিতে পারেন। হাইকোর্ট নিজে এই মামলার শুনানি করতে পারেন, তার সেই ক্ষমতা আছে। হাইকোর্ট নির্দিষ্টভাবে একটি মানে ডাইরেকশন দিতে পারেন কিভাবে এটা শেষ হবে। এই বিষয়টা আমার মনে হয় যে যত হাইকোর্ট তত্ত্বাবধান করতে পারলে এই মামলার শুনানির সুবিধা হবে। তার কারণ এই মামলাতে যারা যারা আছেন, কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রত্যেকেই প্রভাবশালী ব্যক্তি, তারা পশ্চিমবাংলার এই গুরুত্বপূর্ণ মানুষ, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী, তারা চলে যাচ্ছেন। এই যে সিবিআই এর যে অ্যাপ্লিকেশন করা হয়েছে তার যে ফাউন্ডেশন, সেটা তো সেদিন যদি মুখ্যমন্ত্রী বা আমাদের আইনমন্ত্রী তারা যদি না যেতেন তাহলে এই ফাউন্ডেশনটা তৈরি হতো না। এখানেও আরেকটা প্রশ্ন আছে সব্যসাচী বাবু, এখানেও একটা প্রশ্ন আসছে যে মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রীর বিরুদ্ধে অন্য কোনো মামলা করে কেন করা হলো না? তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে মামলা করা হোক, তাদেরকে এই মামলায় কেন পক্ষ করা হলো, এই বিষয়ে প্রশ্ন উঠছে। দেখুন, প্রশ্নটা হচ্ছে সিবিআই এর যে ফাউন্ডেশন এই মামলার, আমার যতটা মনে হয়েছে মানে ফ্রম সমস্ত মিডিয়া রিপোর্ট এবং সমস্ত যা পাচ্ছি, যেটুকু অর্ডার দেখতে পাচ্ছি হাইকোর্টের ওয়েবসাইট থেকে, তার ভিত্তিতে আমার যেটা মনে হয়েছে সিবিআই হাইকোর্টকে অ্যাপ্রাইজ করতে চেয়েছিলেন এই বিষয়টাতে যে পশ্চিমবঙ্গের এই কোর্টে ব্যাংশাল আদালতে এই মামলার শুনানি করা একটু অসুবিধে, কারণ আইনমন্ত্রী পৌঁছে যাচ্ছেন, সেখানে কোনোভাবে অ্যাকিউজডে নিয়ে যাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে বিষয়টি আনা হয়েছে সেটা যদি সত্যি ঘটনা হয়, যদি বিচার ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করবার সুযোগ নেই এ কথাটা তো বলা যাবে না। কারণ আমাদের রাজ্যের যে নিম্ন আদালত বা সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, সেই সাবঅর্ডিনেট জুডিশিয়ারির যে অবস্থা, সেখানে তাদের বিচারপতিদের, বিচারকদের যেভাবে কাজ করতে হয়, আমি দুটো তিনটে এরকম অসংখ্য ঘটনা বলতে পারি যেখানে আমরা জানি যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি কিভাবে চলে, সাবঅর্ডিনেট জুডিশিয়ারির মধ্যে এক্সিকিউটিভ ইন্টারফারেন্স কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে পশ্চিমবাংলায়। সেটা বিতর্কের বিষয় অবশ্যই সব্যসাচী বাবু, অবশ্যই বিতর্কের বিষয়, আরো অ্যাগ্রাভেট করেছে একেবারে। আমি তৌসিফের কাছে একটু যাব। তৌসিফ নিজেও আইনজীবী এবং তৌসিফ নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বক্তব্য রাখে আমরা দেখে এসেছি। তৌসিফ, গোটা প্রক্রিয়াটা কিভাবে দেখছেন? আজকে পরতে পরতে নাটকীয় মোড়, তারপর গৃহবন্দী। শোনা যাচ্ছে না তৌসিফ? শুনতে পাচ্ছেন? অডিও নেই। বেশ, তৌসিফের কাছে একটু পরবর্তীকালে আমি যাব। আমি কেয়া ঘোষের কাছে আসব। কেয়া দি, গোটা প্রক্রিয়াটা একটা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। মুখ্যমন্ত্রীর বাইট কিছুক্ষণ আগে আমি শোনালাম, দিলীপ ঘোষকে শোনালাম। তদন্তের প্রয়োজনে নয়, রাজনৈতিক প্রয়োজনে এই মামলা, এমনটা একটা অভিযোগ কিন্তু উঠছে। আপনি যে আজকে যথার্থ আপনার এই জবাব চায় বাংলা অনুষ্ঠানে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি আইনি লড়াই, এখানে সমস্ত বিদগ্ধ আইনজীবীরা রয়েছেন, তো তাদের সামনে আইনের কথা বলাটা নিতান্তই আমার পক্ষে অসম্ভব। কিন্তু এটা বোধহয় এখন সবাই জেনে গেছেন পশ্চিমবঙ্গের মানুষ যে এইটা কোনো রাজনৈতিক লড়াই নয়, কারণ এটা কোর্টের অর্ডারে, মহামান্য আদালতের অর্ডারে এই নারদার অপারেশনটা এটা চলছে, কেসটা চলছে, এবং এই যে গ্রেপ্তার এগুলোও সমস্ত কিন্তু কোর্টের অর্ডারে সিবিআই কাজ করছে। সুতরাং এইটা কিনা রাজনৈতিক মোড়ক দিতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি তো বলবো এই প্রতিহিংসার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস করছেন। আপনি যেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ দা যেটা বললেন যে আমাদের একজন সাংসদকে ঠিক এই ঘটনার পরে কি কাকতালীয় না বিনাকি যে তার বিরুদ্ধে একটা সিআইডির মামলা, তাকে একটা সেই মামলায় তাকে ডেকে পাঠানো হচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের এই মুহূর্তে হাজার হাজার কর্মীরা, আমি সাংসদ বাদ দিলাম, সাধারণ কর্মীরা, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা, মিথ্যে কেস, যারা কিনা উঠে বসেছে বা যারা জিতিয়েছে বা যারা সেখানকার প্রভাবশালী বিজেপি কর্মী, তাদের বিরুদ্ধে হাজার হাজার কর্মী রয়েছে। এবং আমাদের যারা আইনজীবী তারা তো লড়ছেন তাদের জন্য, বিভিন্ন কেসে তাদের ভেতরে ঢোকানো আছে। তো রাজনীতিটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস, এটা রাজনীতিক মোড়কটা উনিই দিচ্ছেন। বেশ, বোঝা গেছে রাজনীতির মোড়ক দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৌসিফ, এখানেই আমার প্রশ্ন যে পরতে পরতে নাটকীয় মোড় আমরা দেখছি এই মামলায়, এবং কোথাও না কোথাও একটা টানটান উত্তেজনা শুধু কি আইনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, রাজনীতির একটা অঙ্গ হয়ে উঠছে। এই গোটা প্রক্রিয়াতে গৃহবন্দী হওয়ার নির্দেশ পর্যন্ত আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এই পুরো জিনিসটা এখন পলিটিক্যাল হয়ে গেছে, পুরো রাজনীতি। কেন এটা রাজনীতিক হয়ে গেছে?
যদি আপনি এই ফ্যাক্টটা একটু সাইড করে দেবেন যে মন্ত্রী আছে বা এমএলএ আছে, আর তারপরে কেসের ফ্যাক্টগুলো দেখুন, পুরো ফ্যাক্টস দেখে যে কোনো আইনজীবীকে জিজ্ঞেস করুন যে চার্জশিট ফাইল হয়ে গেছে, চার্জশিটে বলে হয়েছে যে আমার তদন্ত শেষ হয়ে গেছে, ওইখানে পুলিশ সিবিআই কাস্টাডি চাইছে না, এইগুলো ফ্যাক্টসে আপনি অ্যাকিউজকে বেল দেবেন কি দেবেন না, সব আইনজীবী আপনাকে দেখে বলবে, নিজের প্র্যাকটিসে লাইফে দেখে বলবে যে না, এরকম কেসে নিশ্চয়ই বেল পাওয়া যাবে। সেটাই হয়েছে। সেই দিন সিবিআই কোর্ট বেল দিয়ে দিল। তারপরে যেটা হয়েছে তাকে আমরা বলতে পারবো যে এটা পলিটিক্যাল ইন্টারফেরেন্স। আমি শুনলাম যে বলা হচ্ছে যে আইনমন্ত্রী কোর্টে গেছে। আইনমন্ত্রী কেন গেছে? একটা ওনার কলিগের পাশে যে দাঁড়াবে না। হ্যাঁ, তসিফ, আপনারা যে প্রথম থেকে বলছেন যে গ্রেফতারিটা বেআইনি, আমরা কোর্টের নির্দেশ নিয়ে কোনো প্রশ্নাতীত বিষয়, কোনো প্রশ্ন উঠবে না। এই যে গ্রেফতারি বেআইনি, আজকে যে গৃহবন্দির নির্দেশটা দেওয়া, সেটা কি পরোক্ষে এই বিষয়টাকে যে মান্যতা দিল না, সেটার প্রতিফলন নয়? না, দেখুন, প্রথম গ্রেফতারি বেআইনি আমি বলছি না, আমি বলছি যে গ্রেফতারিটা শেষ করে দিল সিবিআই কোর্ট একটা অর্ডার দিয়ে। জুরিসডিকশন ছিল কার কাছে? সিবিআই কোর্টের কাছে। উইথ জুরিসডিকশন সিবিআই কোর্ট বেল দিয়ে দিল, গ্রেফতারি শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে যেভাবে মামলাগুলো ঘটে, ওইখানে প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে যে এইভাবে কোনোদিন কোনো প্রেসিডেন্ট নেই যে হাইকোর্ট রাত্রে উঠে বেলটা স্টে করেছে। ঠিক আছে, বেল স্টে করেছে, তারপরে শুনওয়াই হয়েছে, এখন হাউস অ্যারেস্ট করেছে। আমরা তো সবাই হাইকোর্টের অর্ডার মেনে চলবো, এটা আমাদের দায়িত্ব। আমরা হাইকোর্টের অর্ডার মেনে চলছি। হাউস অ্যারেস্ট যখন দেওয়া হয়েছে, আমরা হাউস অ্যারেস্ট মেনে চলছি, ওর বাইরে আমরা যেতে পারবো না। কিন্তু আমরা আমাদের ভিউ রাখতে পারি যে এটা আনপ্রেসিডেন্টেড, যে হ্যাঁ আমাদের আপনি যেটাকে রাজনীতি ল কি বলছে বা আমাদের প্রেসিডেন্ট কি বলছে। ল মানে সবকিছু প্রেসিডেন্ট। আমাদের হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ কেসেস যেখানে সিমিলার ফ্যাক্টস আছে, আপনি দেখবেন যে বেল হয়েছে। আর আজকে আপনি যেটাকে অনারেবল জাস্টিস অভিজিৎ ব্যানার্জি ইন্টারিম বেল দিতে চাইছিলেন। মিস্টার চ্যাটার্জির কাছে আমি যাব, মিস্টার চ্যাটার্জির কাছে ছোট্ট করে যাব। বিমলদা এবং নীলাদ্রিদা অপেক্ষা করছেন। মিস্টার চ্যাটার্জি, ছোট্ট করে আপনি কি বলতে চাইছেন? না, এখনো কিন্তু শুনানি শেষ হয়নি, শুনানি চলছে। শুনানির মাঝখানে আজকে কিন্তু এই অর্ডারটা বারবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অর্ডারে উনি সাফ লিখেছিলেন যে এখনো কিন্তু বিষয়টা যে হাইকোর্টে মামলাটা শুনানি হবে কিনা, এই বিষয়টা বিচার হয়নি। যারা এই তাণ্ডব করেছিলেন তাদের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে সেটাও বিচার করা হয়নি। সেই বিচার করার মাঝখানে হট করে এরকম একটা প্রক্রিয়া করা উচিত হবে না। সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্টেড জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হলো। শুনানি কিন্তু এখনো শেষ হয়নি, আর চার্জশিটের পরেও লোককে অ্যারেস্ট করা যায়। বেশ, আমি বিমলদার কাছে যাব। বিমলদা, গোটা প্রক্রিয়াতে একটা রাজনীতিকরণের অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী নিজে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বলছেন। উল্টো দিকে এই রাজনীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যেভাবে মুখ্যমন্ত্রী সেদিন নিজাম প্যালেসে উপস্থিত হলেন এবং গোটা প্রক্রিয়ায়। এটা কি শুধুমাত্র আইনের লড়াই থাকলো না, এটা কি একটা রাজনীতির অঙ্গ হয়ে গেল? রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি পর্যবেক্ষণ? না মীনাক্ষী, রাজনীতি শব্দটাকে আমরা এমন জায়গায় এনে ফেলছি না যে সত্যি আগামী দিনে এই রাজনীতি শব্দটা আলোচনা করতে মানুষ 5 বার ভাবতে পারে। আমরা এই 2রা মের পর যা যা পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে, মানুষের উপর অত্যাচার, মারপিট, আমি কোনো দলের কথা বলছি না, মানুষ আজকেও একজন মানুষ, নিরীহ মানুষ খুন হয়ে গেছে, এটাও হচ্ছে রাজনীতির নামে। এই যদি রাজনীতি হয় তাহলে ঈশ্বর এই রাজনীতির হাত থেকে আমাদের রক্ষা করুন। আমার মনে পড়ে যাচ্ছে লালুর বিহারের কথা। 15 বছর সেও কিন্তু ভোটে জিতেছিল। কিছু বললে তার সমর্থকরা বলতো আমরা ভোটে জিতেছি, কিন্তু মানুষ সেই লালুকে উপড়ে ফেলেছে। আজকে লালুর ওই জমানাকে বলে বিমারু জমানা, বিমারু স্টেট বলে। এতেও লালুর দিকে কিন্তু ঝোঁক দেখা যায় না। এই যে রাজনীতির কথা বলা হচ্ছে, আমি একটা কথা বলি, এই
মামলাটা কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছিল যে সিবিআই তদন্ত করত। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল যাতে সিবিআই তদন্ত না করে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে প্র্যাকটিক্যালি তিরস্কার করেছিল যে তোমরা কেন এসবের মধ্যে জড়াচ্ছ, এটা তো একটা দুর্নীতি দমন আইনের মামলা। এই গত কিছুদিন ধরে আমি যেটা দেখছি যে গ্রেপ্তার করা, সেই গ্রেপ্তার ঠিক হয়েছে কি না হয়েছে সেটা কোর্ট বিচার করবে, কিন্তু কোর্ট কোথাও কি বলেছে যে এই যে একটু আগে শুনছিলাম যে চার্জশিট হওয়ার পর কাউকে অ্যারেস্ট করা যায় না, এটাও আমি জানতাম, অনেক উকিলের মুখে শুনেছিলাম, কিন্তু মহামান্য আদালত কি কোথাও বলেছেন যে না তোমরা অ্যারেস্ট করেছো, চার্জশিট জমা হয়েছে, অ্যারেস্ট করতে পারো না, সব ছেড়ে দাও? বলেননি তো। সুতরাং আমার তো মনে হয় এটা একটা মানে লিগ্যাল প্রসেস, সেই লিগ্যাল প্রসেসের মধ্যে আপনি যদি রাজনীতিকে ঢোকাতে শুরু করেন তাহলে আলটিমেটলি লিগ্যাল প্রক্রিয়াটাই কিন্তু বিপর্যস্ত হবে। এই কথাগুলো বলতে গেলে আইনগত প্রক্রিয়াটাই নষ্ট হয়। ধরুন আদালতে মামলা হচ্ছে, আমি যদি সেই মামলাকে প্রভাবিত করি, আমি যদি সেখানে ঢুকে যাই, তাহলে কিন্তু সেই মানে মামলার উপর প্রেসার তৈরি হয়। যারা বিচার করবেন, যারা আদালতে যাবেন, যারা লয়ার থাকবেন, সবার উপর প্রেসার তৈরি হয়। এখন যেটা দরকার সেটা হচ্ছে বাইরের রাজনীতি, আমি যাকে বলি মেঠো রাজনীতি, ফিল্ড পলিটিক্স, টাকা অন্তত এখানে না ঢোকানো। এটা একটা দুর্নীতি দমন আইনের মামলা, এখানে দুর্নীতি নিয়ে বিচার চলছে, এটা কোর্ট ঠিক করে দিক না। আমি এখানে একটা কথা বলতে চাই, এই যে বারবার বলা হচ্ছে, এই যে বারবার বলা হচ্ছে যে প্রেসার তৈরি হয়, এটা ভুল ধারণা। আমাদের জুডিশিয়ারি, আমাদের জজ সাহেব এত উইক নয়, এত কমজোর নয় যে প্রেসারাইজ হয়ে যাবে, এটা ভুল ধারণা। এরকম বারবার কথা বলে আমাদের জুডিশিয়ারিকে ইনসাল্ট করবেন না প্লিজ, আমি এটা বলে যাচ্ছি। হ্যাঁ বলুন বলুন কাইন্ডলি একটা মন্ত্রীর কলিগ তো মন্ত্রী থাকবে, কিন্তু এই কথাটা বারবার বলা যে কেউ যদি বিচার প্রক্রিয়া বিঘ্নিত হয় না, কি এসব? আমাদের জুডিশিয়ারি এত উইক নয় যে এত প্রেসারাইজ হয়ে যাবে। আদালতকে কোনোভাবে না, উনি আদালতকে কোনোভাবে প্রুফ করতে হবে, আদালতকে অবমাননা করছেন না, উনি আদালতের বিরুদ্ধেও কথা বলছেন না। বিমল বাবু রাজনৈতিক প্রেক্ষাপটটা তুলে ধরছেন। সম্মান করি বাইরের লোক আদালতকে না, এমনি তো বলছে যে প্রেসারাইজ করতে, জজ কি বলেছেন যে প্রেসারাইজ করা হয়েছে? জজ সাহেব কি নিজে বলেছেন যে প্রেসারাইজ করা হয়েছে? আপনি তুলেছেন না, তৌসিফ উনি বলছেন যে বিভিন্ন মামলায় প্রভাবিত করার অভিযোগ ওঠে। আমরা এর আগেও দেখেছি। কেয়াদি আমাকে একটু বলতে দিন। আমাদের এখানে আনপ্রেসিডেন্টেড কি পেশ হয়নি? আমাদের এখানে আনপ্রেসিডেন্টেড কোনো জাজমেন্ট কি হয়নি? হয়েছে তো, সেটাকে আপনি প্রশ্ন তুলছেন কেন? সেটা তো একটা এক্সাম্পল হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যানার্জির কাছে যাব, রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি দা, এই আইনি লড়াইটা কোথাও না কোথাও রাজনৈতিক লড়াইও হয়ে উঠছে নাকি, যা প্রেক্ষাপট এবং যা ঘটনা প্রবাহ? মীনাক্ষী, আমরা জানি সিবিআই এই তদন্ত করছে মাননীয় হাইকোর্টের নির্দেশে, কিন্তু যে মামলায় এই তদন্ত করা হচ্ছে সেই মামলাটা করেছিলেন কংগ্রেসের একজন নেতা অমিতাভ চক্রবর্তী, আর এই মামলাটা আইনজীবী হিসেবে লড়েছেন সিপিএমের একজন নেতা বিকাশ ভট্টাচার্য। দ্বিতীয়ত, সিবিআই এই 4 জন নেতাকে গ্রেপ্তার করে কিন্তু রাজনৈতিকভাবে প্রক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের সুবিধে করে দিল। কিভাবে না, এই গ্রেপ্তারির ফলে প্রশ্ন উঠছে সিবিআই শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে কেন গ্রেপ্তার করবে না। এবার সিবিআই যদি শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে গ্রেপ্তার করে তাহলে কিন্তু বিজেপি দলটা ভেঙে যেতে পারে, আর যদি গ্রেপ্তার না করে এই রাজনৈতিক প্রশ্ন বারবার বিভিন্ন প্রচারে তৃণমূল কংগ্রেস কিন্তু তুলতে থাকবে। তৃতীয়ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয়েছে যে এই গ্রেপ্তারিটা হচ্ছে বেআইনি। মাননীয় হাইকোর্ট এখনো অবধি এই অভিযুক্তদের জামিন হবে কি হবে না সেই নিয়ে মতানৈক্য হয়েছে, সেটা আমরা জানি, কিন্তু কোনো বিচারপতিও এখন বলেননি এখন পর্যন্ত যে এই যে গ্রেপ্তারিটা কিন্তু বেআইনি।
সুতরাং সিবিআই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে এটা বোধহয় বলা যায় না, কারণ এর ফলে প্রক্ষান্তরে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসেরই সুবিধা হয়ে যাচ্ছে। আমি বিমলদার কাছে এই বিষয়ে যাব, একটা ছোট্ট করে একটা বিষয় জানতে চাইব। এই যে এই মামলায় রাজ্যের হস্তক্ষেপের অভিযোগ উঠছে, যে কারণে পক্ষ করা হলো এই মামলায় মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে, রাজ্যের হস্তক্ষেপের অভিযোগ আজকে নতুন নয়। 2019-এও রাজীব কুমারের মামলায় আমরা দেখেছিলাম এমন অভিযোগ উঠেছিল। তাহলে কোথাও না কোথাও বারবার রাজনীতি চলে আসছে নাকি? যেটা মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করছেন তার বিপরীত অভিযোগও তো রয়েছে। আমি একটা কথা বলি মীনাকে, আমি একটু আগেই বললাম যে এই মামলা যাতে সিবিআই এর হাতে না যায় তার জন্য রাজ্য সরকার, কোনো পার্টি কিন্তু নয়, মনে রাখবেন পার্টির সঙ্গে সরকার একটা পার্থক্য আছে। পলিটিক্যাল পার্টির নেতারাই কিন্তু সরকার গঠন করে। যখন সরকার গঠন করেন তখন তারা পার্ট অফ দ্য স্টেট হয়ে যায়, তখন কিন্তু পার্টির দৃষ্টিকোণ থেকে দেখা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যতদূর জানি তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল যাতে এই মামলাটা একদম সিবিআই এর হাতে না যায়, এবং সুপ্রিম কোর্টের ধমক খেয়েছিল যে আপনারা এসবের মধ্যে কেন জড়াচ্ছেন। অর্থাৎ প্রথম থেকেই সরকার এই মামলাটার দিকে নজর দিয়েছিল। অথচ দুর্নীতি দমন আইনে এটা হওয়া উচিত যে বাবু আমার লোক হতে পারে, তোমার লোক হতে পারে, কেউ যদি অন্যায় করে সে তার আইন অনুযায়ী সাজা পাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আইন প্রক্রিয়াটাকে আপনি যদি বিঘ্নিত করার চেষ্টা করেন সেটা কিন্তু ঠিক না। ধরা যাক আমার বাড়িতে একজন অপরাধী রয়েছে, পুলিশ তাকে খুঁজতে এসছে, আমি যদি দরজা আটকে দাঁড়িয়ে যাই, আমি বলি একদম পুলিশকে ঢুকতে দেবো না, কারণ আমি আটকে দেবো, আমাকে মারো তারপর ঢুকবে, তাহলে কিন্তু একটা প্রশ্ন আসে, আমি কিন্তু আইন প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় কিন্তু বাধা সৃষ্টি করছি। এটা কিন্তু করা যায় না। রাজনৈতিক দল আন্দোলন করে, ইউজুয়ালি আন্দোলন করে, কিন্তু আমি যখন সরকারের পার্ট, when I am the part of the government, when I am the chief executive of the government, তখন কিন্তু আমার কার্যকলাপ বা আমার সঙ্গে যারা আছে সরকারের পার্ট তাদের কার্যকলাপ কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত নিয়ন্ত্রিত হতে হবে। রাজনৈতিক দল আন্দোলন কোনো আপত্তি থাকে না, রাজনৈতিক দল তো আন্দোলন করতেই পারে, কিন্তু সরকার যখন আন্দোলনে নেমে পড়ে, যারা সরকারের পার্ট তারা আন্দোলনে নেমে পড়ে, তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়, দল এবং সরকারের পার্থক্যটা ঘুচে যায়, তখনই কিন্তু সমস্যা হয়। রাজীব কুমারের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছিল, দল এবং সরকারের পার্থক্যটা ঘটে গেছিল। এবারেও কিন্তু সেই ঘটনা ঘটেছে, দল এবং সরকারের পার্থক্যটা বারবার ঘুচে যাচ্ছে। এটা কিন্তু মানে রাজনৈতিক প্রক্রিয়া খুব একটা ভালো উদাহরণ সৃষ্টি করছে না। এই যে রাজনীতির কথা বলা হলো, এই যে রাজনীতি আমরা দেখলাম, এই রাজনীতি খুব একটা সুস্থ রাজনীতি কিন্তু নয়। এটা বাংলাকে কিন্তু গোটা বিশ্বের চোখে একটা ভালো জায়গায় নিয়ে যাবে না বলেই আমার অন্তত মনে হয়। রাজনীতি শব্দটা বারবার এই মামলার সঙ্গে যুক্ত হচ্ছে। আজকে গৃহবন্দী যে নির্দেশ, সেই নির্দেশের পর ফিরহাদ হাকিম যখন বাড়ি পৌঁছলেন তখন তার কন্যা প্রিয়দর্শিনী যে অভিযোগটা করলেন তাতেও কোথাও না কোথাও কিন্তু পরোক্ষে সেই রাজনীতির অভিযোগে উঠছে। কি বললেন তিনি শোনাবো, তারপরে আসবো ডিবেটে। প্রিয়দর্শিনীর বক্তব্য। মেন চিন্তাই হচ্ছে যখন একটা কোভিড চলছে, কোভিডের লড়াই চলছে, তার উপরে যশ আসছে যেটা হচ্ছে একটা সুপার সাইক্লোন আকার নিতে পারে। তো যদি বেলটা পাওয়া যেত তাহলে কাজগুলো আগানো। আমরা ক্যাভিয়েট এই জন্য দাখিল করেছি, ক্যাভিয়েটের মানেটাই এটা হচ্ছে যে আমাদেরকে ইনফর্ম না করে ওনারা কোনো কাজটাই করতে পারবেন না। হ্যাঁ, সিবিআই, কারণ আমাদের সাথে যেটা হলো হাইকোর্টে যে বেলের ওপর স্টে দেওয়া হয়েছিল, সেই স্টেটা দেওয়া হয়েছিল আমাদের না জানিয়ে। তো তাই জন্য ক্যাভিয়েট মিনস কেউ সিবিআই যা যা প্রসিডিং করবে আমাদের উই শুড বি অ্যাওয়্যার অফ ইট। তো সেই জন্যই ক্যাভিয়েট। মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে বাবার 102 জ্বর, কিছুভাবে লয়ারের কাছ থেকে জানতে পারছি জ্বর হয়েছে, শরীরটা ভীষণ খারাপ হয়ে উঠেছে, কিন্তু কোভিড জানতে। প্রিয়দর্শিনী বললেন যে জামিন যদি পেতেন তাহলে যশ আসছে, কাজে সুবিধে হতো। গৃহবন্দী থাকা অবস্থায় কি যশের কাজ করা যাবে না? আমার তৌসিফের কাছে প্রশ্ন, প্রশাসনিক কাজ করা যাবে না? দেখুন, আপনিও জানেন যে হাউস অ্যারেস্ট মানে অ্যাজ গুড অ্যাজ অ্যারেস্ট, অ্যান্ড হাইকোর্ট বলেছেন যে ভার্চুয়াল মিটিং হতে পারে কিন্তু তার লগ মেনটেন করতে হবে, কার সঙ্গে কোথায় কি কথা হচ্ছে, পারপাস কি আছে মিটিং এর। কিন্তু এতদিন যে উনি জেলে ছিলেন, আপনি দেখেছেন যে অন্য অ্যাকিউজরা এখনো হসপিটালে আছে, তাহলে ওনার শরীরে মেন্টালি একটু নিশ্চয়ই কোনো একটা টর্চার হয়েছে।
অ্যারেস্ট করা তো কোনো খুব ভালো জিনিস নয়। আর আজকেও যখন জাস্টিস অরিজিৎ ব্যানার্জি ওয়াজ ইনক্লাইন্ড টু গিভ ইন্টারিম বেল, কিন্তু হাইকোর্টের ডিসিশন হয়েছে যে হাউস অ্যারেস্টে রাখা যাবে। তো নিশ্চয়ই কোনো ভাবে একটা বাধা হবেই, কাজ করার একটু বাধা হবে। আর স্পেশালি বিং দ্য মেয়র, ওনার উপরে একটু বেশি রেসপন্সিবিলিটি কোভিড ম্যানেজমেন্টের জন্য। তো I was very hopeful যে judge will give it a sympathetic consideration, but unfortunately আজকে তো সেটা হলো না। কিন্তু এখনো আমাদের লড়াই জারি আছে। শুনানিও রয়েছে। আমি এই বিষয়ে আইনজীবী দুজনের কাছে, হ্যাঁ আইনজীবী দুজনের কাছে যাব। আমি সব্যসাচী বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু, যে শর্তগুলো আরোপ করা হলো সেই শর্তে কি প্রশাসনিক কাজে কোনো বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথমত আমি এটা বিশ্বাসই করি না যে একজন প্রশাসনিক প্রধান তিনি যদি কাজে উপস্থিত না থাকতে পারেন কাজ হবে না। কারণ আমাদের সংবিধানে কাউন্সিল অফ মিনিস্টার বা তার মডেল থেকে তৈরি করা মেয়র ইন কাউন্সিল তারা কালেকটিভ রেসপন্সিবিলিটির ভিত্তিতে কাজ করেন এবং এটাই সাংবিধানিক নিদান। ফলে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কিছু নেই। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ, একটু আগে তসিফ বলছিলেন যে এই বিচার ব্যবস্থার উপর ইনফ্লুয়েন্স। একটা ছোট্ট উদাহরণ দিই, নারদা মামলা যখন সুপ্রিম কোর্টে হচ্ছে, লোকনাথ জানেন খুব ভালো করে, রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের অর্ডার চ্যালেঞ্জ করে যে মামলাটি হয়েছিল, সেই মামলায় কয়েকটি প্যারাগ্রাফ লেখা হয়েছিল ওই বেঞ্চে থাকা একজন বিচারপতি তপব্রত চক্রবর্তীর নাম করে। তার বাবা এক সময় পশ্চিমবঙ্গে যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী ছিলেন, সেই কারণে নাকি তিনি প্রভাবিত হয়ে এই রায় দিয়েছেন বলে এই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে লেখা হয়েছিল। সুপ্রিম কোর্ট রীতিমতন সেখানে ভৎসনা করে সেই অংশকে ডিলিট করিয়েছিলেন যে আপনি বিচারপতি সম্পর্কে এগুলো লিখতে পারেন না। এগুলোই তো কনস্টিটিউট করে বিচার ব্যবস্থার উপর চাপ। এটা তো এমনি এমনি একদিনে দুদিনে হচ্ছে না, এ তো দীর্ঘ সময় ধরে আমরা পশ্চিমবাংলায় এটা দেখে আসছি। ভেরি আনফর্চুনেট। এবং আজকে এই জায়গাটাতে আমার মনে হয় আমরা সবাই একটা জায়গায় অন্তত আসি যে আমরা চাই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি, অপরাধীরা সাজা পাক, এই জায়গাটাকে নিশ্চিত করুন। আর একজন দুজন কেউ কাজ করবেন না, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। মানুষ ইলেক্ট করেছেন তার বিধায়ককে, তার কাউন্সিলরদেরকে, তারা সকলে কাজ করবেন। একজন যদি না কাজ করতে পারেন তাতে করে মহাভারত অশুদ্ধ হবার কোনো জায়গা নেই। ব্যক্তিগতভাবে কেউ এখানে গুরুত্বপূর্ণ কিছু নয়। একেবারে এই যে আমাদের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা নয়, এবং এটা যদি একটা গ্রাউন্ড থাকতো তাহলে সেই গ্রাউন্ডটা কিন্তু কোর্টে তারা বলতে পারতেন। আইনে কোনো এক্সেপশন নেই, আইনে এক্সেপশন নেই যে তারা অন্য কোনো সরকারি কাজ করছেন বলে। তাহলে ঘুষ নিতে কে বলেছিল? তো ঘুষটা নিতেন না, তাহলে এইগুলো ভুগতে হতো না। আপনারা যদি কোনো পদে থেকে বেআইনি কাজ করে থাকেন তাহলে আইনের পথে যেটা যাবে সেটা যাবে, এবং তার জন্য আইনে কোনো এক্সেপশন নেই। আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা ব্যক্তিকেন্দ্রিক নয়। আর যদি ব্যক্তিকেন্দ্রিকতা ঢুকে যায় কোনো একটা সিস্টেমে, এর থেকে খারাপ জিনিস সিস্টেমে হতে পারে না। আমাদের এখানে এত সরকারি ব্যবস্থা রয়েছে, আমরা একটা শুধু শব্দ রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছিলেন এখানে দুটি বিষয় উঠে আসছে, রুল অফ ল ভার্সেস মবক্রেসি। পশ্চিমবঙ্গে যে এবং মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসা, সেইটা উঠে যাচ্ছে কিনা এই দুটি বিষয়, এই বিচারাধীন, এবং এই দুটি বিষয়কে কিন্তু বিচার করাটা জরুরি, বিচার করতে হবে। বেশ, বিমলদা কিছু বলতে চাইছেন? বিমলদা। মীনাক্ষী, আমাকে একটু সুযোগ দিন। হ্যাঁ অবশ্যই, তারপর যাচ্ছি কেয়াদি আপনার কাছে। বলুন বিমলদা। চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ব্যক্তি হচ্ছেন ইনডিসপেন্সেবল। আচ্ছা মীনাক্ষী, একটা কথা বলি, আমি কলকাতার মেয়র তথা মন্ত্রী, কলকাতা মেয়র বা যখন উনি দায়িত্বে আছেন, মানে চিফ কি বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যাই হোক, তাকে তার সুস্বাস্থ্য কামনা করছি, তিনি সুস্থ থাকুন, কিন্তু এমন যদি হয় ঝড় আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন, শয্যাশায়ী হয়ে পড়লেন, তাহলে গোটা কলকাতা কি উড়ে যাবে? হয় নাকি এগুলো? কখনো ব্যক্তি কখনো ইন্ডিসপেন্সেবল হয়? উনি যখন তাকে পুলিশ নিয়ে যাচ্ছে, উনি কাঁদতে কাঁদতে বললেন আমি কলকাতাবাসীকে বাঁচাতে পারলাম না। আচ্ছা, গোটা কলকাতার দায়িত্ব একজন ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কি সম্ভব?
আর ইনি তো গত বছর সুস্থ ছিলেন 1 বছর আগে, যখন আমফান এসেছিল, যা গাছপালা পড়েছিল উড়িষ্যা থেকে লোকজন এসে গাছ কেটে সরিয়েছে। সুতরাং ব্যক্তিকে ইনডিসপেন্সেবল বলবেন না, এটাকে চালিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ডোমেইনে, এরা হচ্ছেন ইনডিসপেন্সেবল। এ একটা অদ্ভুত ধারণা, এই ধারণাটা ধারণা তৈরি করা হচ্ছে বিমলদা, আপনি বলছেন এই ধারণাটা তৈরি করা হচ্ছে, এটা মানে কনস্ট্রাক্ট করা হচ্ছে। বেশ, কেয়াদি যেটা বিমলদা বললেন অবশ্যই সেটা রয়েছে। আমরা দেখলাম গত বছর যে কিভাবে আমফানের সময় কলকাতা এবং বৃহত্তর কলকাতা দীর্ঘ সময় বিদ্যুৎহীন রইল, কিভাবে গাছ পড়ে রইল, প্রতিবেশী রাজ্য থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এনে আমাদের তুলতে হলো, এত ভালো প্রশাসন। কিন্তু অন্যদিকে এবারে আমি যদি কোভিড এর প্রসঙ্গেও আসি, এখানেই দেখছি কলকাতা শহরের বুকে 14 থেকে 16 ঘন্টা, কোথাও 22 ঘন্টা মৃতদেহ পড়ে রয়েছে। সে মৃতদেহ তুলে আনার মতন ব্যবস্থা নেই, পরিকাঠামো নেই। আর ইনি বলছেন যে উনি কোভিড ম্যানেজমেন্ট করছেন। এখানে কলকাতায় এত বেশি সংক্রমণ, আমাদের যথেষ্ট এখানে টেস্ট করা হচ্ছে না, আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের এখানে নেই ভ্যাকসিনেশন সেন্টার নেই, যেখানে অন্যান্য রাজ্যে অনেক বেশি, 3 গুণ বেশি। আর ইনি বলছেন কোভিড ম্যানেজমেন্ট করছেন, শুধুমাত্র একটা ভাওতা। এরই সঙ্গে আরেকটা কথা বলবো, যেটা আপনার অনুষ্ঠানের আজকের টপিক দেখলাম, যে কিছু কিছু লোক, আপনার একজনের যা বাইট শোনালেন কুণাল ঘোষ, যিনি কিনা এই কিছুদিন আগেও তার ভিডিও এখনো চলছে সোশ্যাল মিডিয়ায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি ডাইরেক্ট অভিযোগ এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে মমতা বন্দ্যোপাধ্যায় দোষী, এবং তিনি আজকে উল্টো সুর গাইছেন। অন্তত ওনার বক্তব্য শোনার মতন আমার মনে হয় না ক্রেডিবিলিটি। আমাদের সময় খুব কমে এসেছে। আমি নীলাদ্রিদা হাত তুলেছিলেন, নীলাদ্রিদার কাছে যাব। নীলাদ্রিদা, তারপর ছোট্ট করে আমি তসিফের উত্তর নেব, নিয়ে অনুষ্ঠান শেষ করব। নীলাদ্রিদা। মীনাক্ষী, একটা কথা মনে করিয়ে দিই, 2012 সালে যখন সিবিআই অমিত শাহকে গ্রেপ্তার করেছিল, অমিত শাহ কিন্তু তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন। সেই দৃষ্টান্ত অনুসরণ করে আমার মনে হয় ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখার্জি এই গ্রেপ্তারি থেকে নিষ্কৃতি পাওয়া অবধি তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত ছিল। তা না করে পদত্যাগ কে করলেন? একজন সৎ মানুষ সুবোধদেব চট্টোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রীকে জায়গা করে দিতে পদত্যাগ করলেন। ছোট্ট করে, এখানে কোনো সন্দেহ নেই যে এই মামলাটা পুরো রাজনৈতিক হয়ে গেছে। আর কেন হয়েছে? বিজেপি এত খারাপ ভাবে বেঙ্গলে ইলেকশন হেরেছে, তাই ও একটু রাগে আছে। কিন্তু এই জিনিসটা ঠিক নয়, এটা অন্যায় হচ্ছে, বেঙ্গলের মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে। একজন যদি কোনো ব্যক্তি যিনি দায়িত্বে রয়েছেন তাকে কার্য সম্পন্ন করতে হবে, তার কি কোনো টিম থাকতে পারে না কার্য সম্পন্ন করার জন্য? যেটা প্লিজ চেক অডিও। তসিফ শোনা যাচ্ছে? আই ক্যান হিয়ার নাও। এখন শুনতে, হ্যাঁ বলুন। তসিফ, যে বিষয়টা উঠে আসছে যে ফিরহাদ হাকিমকে কি সরাসরি কাজ করতে হবে গৃহবন্দী থাকা অবস্থায় বা যে কোনো পরিস্থিতিতে? তার তো একটা টিম থাকবে, সকলে মিলে কাজটা সম্পন্ন করা যায় নাকি? যে ধারণাটা তৈরি করা হচ্ছে যে অমুক ব্যক্তিকেই কাজটা করতে হবে, না, ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, উনি একটা কাজ করে আসছেন, এত ওনার এক্সপেরিয়েন্স আছে, আপনি কি রাতে ওনাকে রিপ্লেস করবেন? ওনার এক্সপেরিয়েন্সটা গত বছর আপনি বলছেন আপনার এত ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, হঠাৎ করে কি আপনাকে রিপ্লেস করা যেতে পারে? বলুন তো, এটা কি রকমের ধারণা যে আপনি ফিরহাদ হাকিমকে সরিয়ে দিন? মানে যে কোনো পরিস্থিতিতে তাকে কাজ করতে হবে। লফুল দেখুন না আপনি। বোঝা গেছে তসিফ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুষ্ঠানের সময় শেষ। জবাব চাই বাংলায় বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো জবাব চাই বাংলা এখানেই শেষ করছি। নজর রাখুন রিপাবলিক বাংলায়। নমস্কার।